হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য পড়ছি স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের দ্য 5 অরেঞ্জ পিপল এর বাংলা অনুবাদ 5টা কমলা বিচির ভয়ঙ্কর কাহিনী। পড়ছি অদৃশ বর্মণের অনুবাদ থেকে। পড়ছি দ্য 5 অরেঞ্জ পিপল এর অনুবাদ 5টা কমলা বিচির ভয়ঙ্কর কাহিনী। 1882 থেকে 1890 সালের মধ্যে শার্লক হোমস যেসব রহস্য সমাধানের ভার হাতে নিয়েছে তার মধ্যে কয়েকটিতে তার বিশ্লেষণী ক্ষমতা চূড়ান্তভাবে প্রকাশের সুযোগ পায়, কয়েকটিতে তার ক্ষমতা থয় পায়নি, অমীমাংসিত থেকে গিয়েছে, আবার কয়েকটিতে আংশিক সমাধান ঘটেছে। এই শেষের কেসগুলোর মধ্যে একটা বেশ চমকপ্রদ ঘটনাচক্র কিন্তু আজও পুরো স্পষ্ট হয়নি, হবে বলেও আর মনে হয় না। 1887 সালের সেপ্টেম্বরের শেষ হতে চলেছে। প্রচণ্ড ঝড় আর বৃষ্টি লন্ডন শহরের ওপর দাপাদাপি করে চলছে সারাদিন। বউ বাপের বাড়ি যাওয়ায় আমি বেকার স্ট্রিটে এসে উঠেছি দিন কয়েকের জন্য। চুল্লির ধারে বসে বই পড়ছি। হোমসও মুখখানা কালো করে বসে আছে, মেজাজ বেশ খিটখিটে। এমন সময় ঘণ্টাধ্বনি শোনা গেল সদর দরজায়। হোমস বললে, এই সময় কেউ যদি সমস্যা নিয়ে দ্বারস্থ হয় বুঝতে হবে সে সমস্যা খুবই গুরুতর। করিডরে পায়ের আওয়াজ শুনলাম, তারপরেই দরজা টোকা পড়ল। আসুন, বলল হোমস। বছর বাইকের এক যুবক ঘরে ঢুকল। রুচিবান, ফিটফাট, খানদানি চেহারা, হাতে ভেজা ছাতা, গায়ে জল ভরা বর্ষাতি, চোখ উদ্বিগ্ন, মুখ ফ্যাকাশে, খুবই দুশ্চিন্তায় আছে যেন। চোখে সোনার প্যাশনের চশমা লাগিয়ে বলল, এই ঝড় বাদলকে গায়ে নিয়ে হুট করে ঘরে ঢুকে পড়ার জন্য ক্ষমা করবেন। যুবকের ছাতা আর বর্ষাতি নিয়ে আংটায় ঝুলিয়ে দিল হোমস। বলল, দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে আসছেন দেখছি। আগে হ্যাঁ, হরসাম থেকে আসছি। মেজর প্রেন্ডারগেস্ট আপনার প্রশংসায় পঞ্চমুখ। তাকে মস্ত কেলেঙ্কারির হাত থেকে আপনি বাঁচিয়েছিলেন। উনি বললেন, আপনি কখনো হারেন না। অতিরঞ্জন করেছেন। মোট 4 বার হেরেছি আমি। 3 বার পুরুষের কাছে, একবার একটি মহিলার কাছে। তার চেয়ে অনেক বেশিবার জিতেছেন। আমার কেসেও আপনি তাই হবেন এই আশা নিয়ে আমি এসেছি। ব্যাপারটা খুব রহস্যময়। আমাদের পরিবারে এরকম দুর্বোধ্য ব্যাপার কখনো ঘটবে ভাবতে পারিনি। কৌতূহল বাড়িয়ে দিলেন দেখছি। বলুন, আপনার দুর্বোধ্য কেস, শোনা যাক। চেয়ার টেনে নিয়ে আগুনের সামনে পা মেলে বসল যুবকটি। বলল, আমার নাম জন ওপেন্স। যে কেস নিয়ে আপনার কাছে এসেছি তার জের চলছে বাপ কাকার আমল থেকে। আমার বাবারা 2 ভাই। এলিয়াস আমার কাকা, জোসেফ আমার বাবা। কমেস্ট্রিতে সাইকেলের টায়ারের কারখানা চালিয়ে বাবা প্রচুর পয়সা করেন। পরে মোটা টাকায় কারবার বেচে দেন এবং বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটাবেন স্থির করেন। কাকা বয়সকালে আমেরিকা গিয়েছিলেন। যুদ্ধের সময় কর্নেল হয়েছিলেন। যুদ্ধ শেষ হলে ফ্লোরিডায় বাড়ি ফিরে যান। বছর 3-4 সেখানে থাকার পর 1869 কি 70 সালে ফিরে আসেন হরসামের সাসেক্সে। জমি জমা কিনে বাসবাস শুরু করেন। আমেরিকায় টাকা করেছিলেন, কিন্তু থাকতে পারেননি নিগ্রো বিদেশের জন্য। নিগ্রোদের ভোট দেওয়ার অধিকার তিনি মানতে পারেননি। কাকা ছিলেন বদমেজাজি, অসামাজিক আর ঘরকুনো। খুব মদ খেতেন, তামাক খেতেন, কারোর সঙ্গে দেখা করতে চাইতেন না, বাবার সঙ্গেও না। বাড়িতেই থাকতেন, নয়তো বাড়ির পাশের মাঠে ময়দানে প্রত্যেক ব্যায়াম সেরে নিতেন। আমাকে কিন্তু স্নেহ করতেন কাকা। ইংল্যান্ডে আসার 8-9 বছর পর বাবাকে বলে আমাকে ওই বাড়িতেই রেখেছিলেন। চাকর বাকর আর বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা, ব্যবসা আলাপ আমি চালাতাম। চাবি টাবি সব আমার কাছেই থাকতো। মাত্র 16 বছর বয়সেই বলতে পারেন বাড়ির কর্তা হয়ে বসেছিলাম। সর্বত্র অবাধ গতি ছিল আমার, ছাদে চিলেকোঠার ঘরটা ছাড়া। চাবির ফোকর দিয়ে উঁকি মেরে দেখেছি সে ঘরে রাশি রাশি ভাঙা তরঙ্গ আর কাগজের তারা ছাড়া কিছুই নেই। 1883 সালের মার্চ মাসের সকালবেলা আমি আর কাকা টেবিলে বসে আছি। এমন সময় একটা চিঠি এলো কাকার নামে। নির্বান্ধব ছিলেন বলে ওর নামে চিঠিপত্র বড় একটা আসতো না। খামখানা তুলে নিয়ে বললেন, পন্ডিচেরি, পোস্ট অফিসের ছাপ দেখছি, ভারতবর্ষ থেকে এসেছে বলে খামের মুখ ছিলেন। ভেতর থেকে শুধু 5টা শুকনো খটখটে কমলা বিচি ঝরে পড়ল টেবিলে, আর কিচ্ছু না। আমি হেসে ফেললাম পত্রলেখকের রসিকতা দেখে, কিন্তু কাকার মুখ
ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেল। নিঃসীমে আতঙ্কে চোয়াল ঝুলে পড়ল, চোখ যেন কোটর থেকে ঠেলে বেরিয়ে এলো। বললেন বিকট গলায়, ইংরেজি অক্ষরে 3টি কে লেখা। কে কে কে। এবার আর রক্ষে নেই আমার, পাপের সাজা পেতেই হবে। আমি তো অবাক। বললাম, কাকা ব্যাপার কি, এসব কি? মৃত্যু মৃত্যু বলতে বলতে টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন কাকা। ছুটে নিজের ঘরে চলে গেলেন। ভয়ের চোটে আমার বুক ধড়াস ধড়াস করতে লাগলো। খামটা তুলে নিয়ে দেখলাম আঠা দিয়ে জোড়া মুখের কাছে লাল কালিতে ইংরেজি অক্ষরে কে 3বার লেখা। ভেতরে ওই কমলার 5টি বিচি ছাড়া কিছু নেই। এর সঙ্গে মৃত্যুর কি সম্পর্ক থাকতে পারে ভেবে না পেয়ে উপরে যাচ্ছি। দেখলাম সিঁড়ি বেয়ে কাকা নামছেন, হাতে একটা জং ধরা চাবি। চিলেকোঠা খুলিয়েছিলেন নিশ্চয়, আর একটা ছোট পেতলের বাক্স। বললেন, এবার ওদের টেক্কা দেব। জন, মেরিকে বলো আমার ঘরে আগুন জ্বেলে দিতে। আমি আর তুমি উকিল ফোর্ডহামকে ডাকতে পাঠাও। উকিল এলো। কাকার ঘরে আমার তলব পড়ল। দেখলাম আগুনের চুল্লির লোহার ঝাঁঝরির ওপরে অনেক কাগজ পোড়া ছাই পড়ে আছে। পাশেই সেই পেতলের বাক্স ডালা খোলা অবস্থায় রয়েছে। আটকে উঠলাম ডালার ওপর কে অক্ষরটা 3বার খোদাই করা দেখে। আমি ঘরে ঢুকতেই কাকা বললেন, শোনো জন, আমার সমস্ত সম্পত্তি দাদাকে দিয়ে যাচ্ছি। তার মানে তুমিই সব পাবে। যদি বোঝো শান্তিতে ভোগ করতে পারছো না, তোমার যে পরম শত্রু তাকে সব দিয়ে দিও। সাক্ষী হিসেবে উইলে সই করো। আমি তো ভয়ে ছিটিয়ে গেলাম কথার ধরন শুনে। সই দিলাম বটে, কিন্তু সেই দিন থেকে কাঠ হয়ে রইলাম অস্ত্রপ্রহর কাকার হঠাৎ পরিবর্তন দেখে। নেশা করা, ঘরের মধ্যে নিজেকে চাবি বন্ধ দিয়ে রাখা, কারোর সঙ্গে দেখা না করা আগের চাইতে বাড়ল। নতুন উপসর্গের মধ্যে দেখা গেল চেঁচামেচি। মাঝে মাঝে মদে চুর হয়ে রিভলভার হাতে বেরিয়ে এসে বাড়ির সামনে মাঠে ছুটতেন আর গলা ফাটিয়ে চেঁচাতেন। কারো ধার ধারেন না তিনি, কারো ভয়ে জুজু হয়ে থাকতে চান না। ঘোর কেটে গেলে কিন্তু ফের ঘরে ঢুকে চাবি বন্ধ করে দিতেন। দারুণ শীতেও তখন তাকে দেখেছি ঘেমে নিয়ে যেতে। ভয় যে রক্তে বসা হয়েছে তা ওই মুখ দেখলেই বোঝা যেত। একদিন রাতে এই রকম মাতলামি করতে করতে ঘর থেকে ছিটকে বেরিয়ে গেলেন, আর ফিরে এলেন না। বাগানের ডোবায় মাত্র 2 ফুট জলে মুখ গুজে পড়ে থাকতে দেখা গেল তাকে। শরীরের আঘাতের কোনো চিহ্ন নেই। সাম্প্রতিক পাগলামির বৃত্তান্ত শুনে ঝুরি বললেন আত্মহত্যা। আমার মনে কিন্তু ধোঁকা থেকে গেল। মৃত্যুর খপ্পর থেকেই বাঁচবার জন্য উনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। শেষকালে কিনা ঘর থেকে বেরিয়ে গিয়ে সেই মৃত্যুর খপ্পরেই পড়লেন। যাই হোক, উইল অনুসারে কাকার সম্পত্তি আর ব্যাংকে গচ্ছিত প্রায় 1014 পাউন্ড বাবা পেলেন। এই পর্যন্ত শুনে হোমস বললে, এরকম অদ্ভুত কাহিনী আগে কখনো শুনিনি। আচ্ছা, চিঠিখাতা উনি কবে পেয়েছিলেন? মৃত্যু বা আত্মহত্যা কোন তারিখে হয়েছিল মনে আছে? চিঠি এসেছিল 1883 সালের 10 মার্চ, মারা গেলেন 2 মে, মানে ঠিক 7 সপ্তাহ পরে। তারপর কি হলো? সম্পত্তি বুঝে নেওয়ার পর আমার কথায় চিলেকোঠা তন্ন তন্ন করে খুঁজলেন বাবা। সেই পেতলের বাক্সটি পাওয়া গেল। ডালার ভেতর দিকে একটা কাগজ ছাতা, তাতে লেখা ইংরেজি অক্ষরে 3টি কে। কে কে কে। তার নিচে লেখা পত্র, স্মারকলিপি, নিবন্ধ, রসিদ। কিন্তু ওই ধরনের কোনো কাগজ বাক্সে নেই। নিশ্চয়ই সব পুড়িয়ে ফেলেছেন। এছাড়া ঘরের মধ্যে যা পাওয়া গেল তা সবই তার সৈনিক জীবন সংক্রান্ত, আর কিছু রাজনীতির কাগজপত্র। 1885 সালের জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে ব্রেকফাস্ট খেতে বসেছি আমি আর বাবা। এমন সময় একটা খাম এলো তার নামে। ছিঁড়েই চেঁচিয়ে উঠলেন। দেখলাম ভয়ে চোখ বড় বড় হয়ে গেছে। এতদিন যা নিয়ে ঠাট্টা করেছিলেন এখন তাই দেখে হতভম্ব হয়ে গেছেন। হাতের তেলোয় রয়েছে শুধু 5টা কমলা বিচি। তোতলাতে তোতলাতে কোনো মতো বললেন, এ আবার কি? ইংরেজি অক্ষরে 3টি কে নাকি? গলা শুকিয়ে এলো আমার। খামের ভেতর দেখে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই তোর অক্ষরটা 3বার লেখা রয়েছে। তার উপরে এসব আবার কি লিখেছে? ঘাড় বাড়িয়ে পড়লাম। সূর্যঘড়ির ওপর কাগজগুলো রাখো। কাগজই বাকি, সূর্যঘড়ি বাকি, বললেন বাবা। সূর্যঘড়ি বাগানে একটা আছে বটে, কিন্তু কাগজ তো সব পুড়িয়ে ফেলেছেন কাকা।
যত সব। অনেকটা সামনে নিয়ে বাবা বললেন, এটা সভ্য দেশ, গড়োয়ারি ইয়ার্কির জায়গা নয়। কোত্থেকে এসেছে চিঠিটা? ডাকঘর স্ট্যাম্প দেখে বললাম, ডান্ডি থেকে। ফেলে দাও, ইয়ার্কির আর জায়গা পায়নি। পুলিশে খবর দেওয়া দরকার। ছাড়ো তো, লোক হাসাতে হবে না। আমি নিজে খবর দিতে চাইলাম। বাবা বেঁকে বসলেন। চিরকাল বড় গোয়ার। আমি কিন্তু সেই দিন অমঙ্গলের অশনির সংকেত পেলাম চিঠিখানার মধ্যে। চিঠি পাওয়ার 3 দিন পরে বাবা ছেলেবেলার বন্ধু মেজর ফ্রিবাডির সঙ্গে দেখা করতে গেলেন। দ্বিতীয় দিনে টেলিগ্রাম এলো মেজরের কাছ থেকে। গিয়ে শুনলাম বাবা আর নেই, খাট থেকে পড়ে মারা গেছেন। জুরিরা বললেন দুর্ঘটনা। আমার মন বলল হত্যা, অথচ কোনো পায়ের ছাপ নেই, আঘাতের কোনো চিহ্ন নেই, রাস্তাঘাটে অচেনা মুখ দেখা যায়নি। ষড়যন্ত্র যে ক্রমশ চেপে বসেছে, সমস্ত সত্তা দিয়ে তা উপলব্ধি করলাম। এভাবেই অনেক দুর্ভাগ্যের মধ্য দিয়ে সম্পত্তি এলো হাতে। বলতে পারেন কেন বেঁচে গিয়ে সরে পড়লাম না, কিন্তু আমার মন বলছে পালিয়ে গিয়ে কাকার অতীতের জেরকে ফাঁকি দেওয়া যাবে না। বাবার রহস্যজনক মৃত্যুর পর 2 বছর 8 মাস বেশ সুখেই কাটল। কমলা বিচির আতঙ্ক মন থেকে মুছে গেল। ভাবলাম বুঝি অভিশাপটা শেষ পর্যন্ত রেহাই দিল বংশের শেষ পুরুষকে। কিন্তু ভুল, সব ভুল। কাল সকালে আর এসেছে সেই খাম। এই দেখুন। ওয়েস্টকোটের পকেট থেকে একটা খাম বার করে উপুর করল যুবা পুরুষ। টেবিলে কড়মড় করে ঠিকরে পড়ল 5টা শুকনো কমলা লেবুর বিচি। বলল, ডাকঘরে স্ট্যাম্প মারা হয়েছে লন্ডনের পূব অঞ্চলে। ভেতরে লেখা ইংরেজি অক্ষরে 3টি কে। কে কে কে। কাগজপত্র সূর্যঘড়ির উপর যেন থাকে। চিঠি পেয়ে কি করলেন? কিছুই না। সে কি, কিচ্ছু করেননি? কাপা হাতে মুখ ঢেকে শিউরে উঠল জন ওপেশ। কি করব বলতে পারেন? একটা কুটিল চক্রান্ত আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরেছে আমাকে। বড় অসহায়, বড় দুর্বল। এমন একটা ক্রূর কুটিল অমঙ্গল আমাকে শেষ করে আনছে, যার খপ্পর থেকে রেহাই বাবা কাকারও পায়নি, আমিও পাবো না। আপনি কি চুপ করবেন? চিৎকার করে ওঠে শার্লক হোমস। এখন কি ভেঙে পড়ার সময়? বাঁচতে যদি চান তো উঠে পড়ে লাগুন। পুলিশের কাছে ধরনা দিয়েছিলেন? কি বলল তারা? হেসেই উড়িয়ে দিল। বলল ঠাট্টা করেছে কেউ। ইডিয়ট, মানুষ যে এত বোকা হতে পারে ভাবাও যায় না। অবশ্য সঙ্গে একজন কনস্টেবল দিয়েছেন। সঙ্গে এনেছেন তো? না, বাড়িতে রেখে এসেছি। সেই রকমই ওয়ার্ডার আছে তার উপর। এবার ভীষণ রেগে গেল হোমস। শূন্যে মুষ্টি নিক্ষেপ করে চিৎকার করে বললে, তাহলে এখানে আসতে গেলেন কেন? এলেনই যদি, তো চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে এলেন না কেন? আপনার নাম তখনও শুনিনি। মেজর প্রেন্ডেগাস্টের কাছে শুনেই দৌড়ে এসেছি। খুব করেছেন, রাগে গড়গড় করতে করতে বলল হোমস। চিঠি পাওয়ার পর দুটো দিন বেবাক বসে কাটিয়েছেন। যোগাযন্ত্র আগেই করা উচিত ছিল। যত সব। ছোটখাটো সূত্রটুত্র কিছু দিতে পারেন? ব্যাপারটা আন্দাজ করার মতো যা কিছু। পকেট থেকে একটা নীল কাগজের টুকরো বার করে টেবিলে রাখল জন। কাকা যেদিন কাগজ পোড়ান সেদিন কিভাবে জানি না এই কাগজটা উড়ে এসেছে মেঝেতে পড়েছিল। ছাইয়ের মধ্যেও এই রকম নীলচে রঙের আটপোড়া কাগজ অনেক টুকরো দেখেছিলাম। এই কাগজটাও মনে হয় ওইসবের মধ্যেই ছিল। বাতির আলোয় ছেঁড়া কাগজটার ওপর আমার 2 বন্ধু হুমড়ি খেয়ে পড়লাম। একটা দিকে ছেঁড়া হয়েছে, যেন খাতার পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। উপরে লেখা মার্চ 1869, তলায় একটা হেয়ালি। চৌঠা, হাডসনের মত পাল্টায়নি, এসেছিল। 7ই, বিচি পাঠানো হলো ম্যাকিউলি, প্যারামোর আর জন সোয়ানকে। 9ই, ম্যাকাউলি পরিষ্কার। 10ই, জন সোয়েন সাফ। 13ই, প্যারামোরকে দেখে এলাম। ঠিক আছে। কাগজটা ফিরিয়ে দিল হোমস। বলল, নষ্ট করার মতো সময় আর নেই। এক্ষুনি বাড়ি গিয়ে কোমর বেঁধে লেগে যান। কি করব? এই যে কাগজটা, এই সেই পেতলের বাক্সে রাখবেন। আর এই কাগজটা লিখবেন, সব কাগজ কাকা পুড়িয়ে ফেলেছেন, এইটাই কেবল রয়ে গেছে। লিখে কাগজটা পেতলের বাক্সে রেখে সব শুদ্ধ সূর্যঘড়ির উপর সঙ্গে সঙ্গে রেখে আসবেন। বেশ, তাই করব। এছাড়া করণীয় আর কিছুই এখন নেই। আগে নিচে বাঁচুন, পরে বাপ কাকার মৃত্যুর রহস্যে কিনারা করতে যাবেন। উঠে দাঁড়ালো জন।
আপনি আমাকে নতুন শক্তি দিলেন। একদম সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, মাথার উপর সাংঘাতিক বিপদের খাড়া নিয়ে এখানে আপনি এসেছেন। সত্যি জীবন বিপন্ন আপনার। বাড়ি ফিরবেন কি করে? ট্রেনে। 9টা এখনো বাজেনি। রাস্তায় যদিও লোক থাকবে, তাহলে খুব একটা নিশ্চিন্ত থাকতে পারছি না। সঙ্গে হাতিয়ার আছে। চমৎকার। কাল থেকে শুরু করব আপনার রহস্য সমাধান। হরসামে আসছেন? না, রহস্যের চাবিকাঠি হরসামে নেই, লন্ডনে রয়েছে। এখানেই কিনারা করব। ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই বাক্সের খবর নিয়ে যাব আপনাকে। হ্যান্ডশেক করে বিদায় নিল যুবাপুরুষ। বাইরে তখন দামাল ঝড় আর পাগলা বৃষ্টির তাণ্ডব নাচ চলছে। খটাখট ঝমাঝম শব্দ শোনা যাচ্ছে জানালায়। আগুনের দিকে তাকিয়ে অনেকক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল শার্লক হোমস। তারপর তাম্রকূট সেবন করে চলল শিবনিদ্র হয়ে। শেষকালে বললে, ওয়াটসন, সাইন অফ দি 4 মামলার পর এরকম ভয়ঙ্কর বিচিত্র মামলা আর হাতে আসেনি আমার। জন ওপেন্সের মাথায় কোন বিপদের খাড়া ঝুলছে বলো তো? ভায়া, যুক্তিবিদ্যায় তাকেই পারঙ্গম বলবো যে ঘটনা শৃঙ্খের একটা আংটা দেখেই সিংলের শেষ পর্যন্ত আঁচ করতে পারে। অস্থিবিদ্যায় যিনি পণ্ডিত, তিনি যেমন কঙ্কালের একটা হাড় থেকেই সব হাড়ের বর্ণনা দিতে পারেন, এও তেমনি একটা উঁচু দরের আর্ট। এ আর্টে বড় আর্টিস্ট হতে হলে দরকারি সব খবর মগজে জমিয়ে রাখা দরকার। মার্কিন বিশ্বকোষে কে খণ্ডটা তাক থেকে নামাও। এবার ঘটনাগুলো পর্যালোচনা করা যাক। কর্নেল ওপেন্স আমেরিকা ছেড়ে হঠাৎ চলে এলেন কেন? ইংল্যান্ড পল্লী অঞ্চলে নির্জন বাস শুরু করলেন কেন? বাড়ি ছেড়ে বেরোনো বন্ধ করলেন কেন? নিশ্চয় কারো ভয়ে, তাই নয় কি? ভয়টা কি ধরনের? এই চিঠিগুলো থেকে আজ করা যায়। পোস্ট অফিসগুলোর ছাপ মনে আছে? প্রথমটা পন্ডিচেরির, দ্বিতীয়টা ডান্ডির, তৃতীয়টা পূব লন্ডনের। এ থেকে কি আন্দাজ করা যায়? সবগুলোই তো দেখছি জাহাজ ঘাটা। চিঠির লোক জাহাজে বসে চিঠি লিখেছেন। অপূর্ব। এই তো বেরিয়ে এলো একটা সূত্র। এবার দেখো আর এই ইঙ্গিতময় ব্যাপার। পন্ডিচেরি থেকে হুমকি নিয়ে খুন করতে সময় লেগেছে 7 সপ্তাহ, কিন্তু ডান্ডি থেকে হুমকি দিয়ে খুন করছে মাত্র 3-4 দিনে। বলো, কি বুঝলে এ থেকে? আসতে সময় লেগেছে। চিঠিকেও তো সেই পথে আসতে হয়েছে। তাহলে ভায়া, হুমকি যে দিয়েছে সে এসেছে এমন একটা জাহাজে যে জাহাজ চিঠি বওয়া জাহাজের চেয়ে আস্তে চলে, মানে পালতোলা জাহাজ। চিঠি এসেছে কলে চলা জাহাজে। তা হতে পারে, হতে পারে না, তাই হয়েছে। ওপেন শকে এই কারণে পই পই করে হুঁশিয়ার করলাম। জীবন তার সত্যি বিপন্ন। কেন জানো? ওর চিঠিটা এসেছে পূর্ব লন্ডন থেকে। তার মানে আর সময় নেই। সর্বনাশ। কিন্তু এই অমানসিক অত্যাচারের কারণটা কি বলতে পারো? কারণ ওই কাগজপত্র। এই হুমকি আর খুনের পেছনে একজন নেই, অনেকজন আছে। চিহ্ন বা প্রমাণ না রেখে এইভাবে পরপর 2টো খুন করা আনাড়ি বা বোকার পক্ষে সম্ভব হয় না। এরা গোয়ার, বুদ্ধিমান, ধনবান। বাক্সের কাগজপত্র তারা ফিরে চায়, যার কাছেই থাকুক না কেন। কাজেই ইংরেজিতে 3টি অক্ষর কে 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 দ্বারা কোনো বিশেষ একজনের নামের আদক্ষর নয়। এটা একটা সংস্থার নাম। কি সংস্থা? ঝুঁকে পড়ল হোমস। বলল, ওয়াটসন, কু ক্লুক্স ক্ল্যানের নাম কখনো শুনেছ? না। বিশ্বকোষের পাতা উল্টল বন্ধুবর। বলল, এই দেখো, কু ক্লুক্স ক্ল্যান। অগ্নেয়াস্ত্রের ট্রিগার টেপবার সময় এরকম ধাতব শব্দ হয়। তার সঙ্গে মিলে রেখে এই নামের সৃষ্টি। আমেরিকায় গৃহযুদ্ধের পর পতন ঘটে ভয়ঙ্কর এই সংস্থাটির। উদ্দেশ্য নিগ্রহ হয়ে যারা ভোট দিতে চায় তাদের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা। যাকে দেশ থেকে তাড়াতে অথবা খুন করতে চাইতো তার কাছে আগে হুমকি পাঠানো হতো অদ্ভুত চিহ্ন মারফত। কখনো কমলা বিচি, কখনো তরমুজ বিচি, কখনো ওক গাছের পাতা। হুমকি চিহ্ন পেয়ে যারা তোয়াক্কা করতো না, অদ্ভুতভাবে তাদের সরিয়ে দেওয়া হতো ধরাধাম থেকে। অনেক চেষ্টা করেও দমন করা যায়নি সংস্থাটিকে। আকাশে বজ্রর মতোই এটা ছিল ভয়ঙ্কর আর অমোঘ। 1869 সালে সংস্থাটি আচমকা টুকরো টুকরো হয়ে যায়। কারণ জানা যায়নি। মাঝে মাঝে অবশ্য মাথাচাড়া দিয়েছে বিক্ষিপ্তভাবে। বিশ্বকোষ বন্ধ করে হোমস বললে, কর্নেল ওপেন্স আমেরিকা চলে আসেন 1869 সালে অথবা 70 সালে। সংস্থাটি ভেঙেছে 1869 সালে। এ থেকে কি বোঝা যায় না যে তিনিও এর মধ্যে ছিলেন?
এবং সংস্থাটির অনেকের নামধাম সমেত কাগজপত্র নিয়ে পালিয়ে এসে ঘাপটি মেরেছিলেন ইংল্যান্ডে। নিশ্চয়ই ওদেশে অনেক বিশিষ্ট ব্যক্তির রাতের ঘুম ছুটে গেছে সেই দিন থেকে। কাগজ উঠাতে চেষ্টা করেছে তখন থেকেই। আমরা যে পাতাটা ছেঁড়া দেখলাম, ডায়েরির পাতা, খুন আর হুমকির রেকর্ড, আজ আর কথা নয় ওয়াটসন। বেহালাটা দাও। এই জঘন্য আবহাওয়া আর তার চাইতে জঘন্য মানুষের জাতটাকে ভুলে থাকা যাক। সকালবেলা আকাশ অনেকটা পরিষ্কার হলো। সূর্য ম্লান হয়ে মুখ উকি দিল কুয়াশা ফুঁড়ে। ঘুম থেকে উঠে দেখি প্রাতরাশ খাওয়ার টেবিলে আগেই হাজির হয়েছে হোমস। আমাকে দেখেই বললে, ওহে, আজ থেকেই ওপেন্স মামলার তদন্ত শুরু করব, এই লন্ডন শহরেই। সেদিনকার সদ্য আসা খবরের কাগজখানা তুলে নিয়ে বললাম, কিভাবে? দেখি খোঁজ খবর নিয়ে। হঠাৎ চোখ পড়ল দৈনিকের একটা শিরোনামে। রক্ত হিম হয়ে গেল আমার। আটকে উঠে বললাম, হোমস, হোমস, বড্ড দেরি করে ফেললে। তাই নাকি? হাতের কাপ টেবিলে নামিয়ে রাখে হোমস, কণ্ঠস্বর সংযত, কিন্তু মুখভাগ দেখে বুঝলাম ভেতরে তার কি আলোড়ন শুরু হয়ে গেল। কাল রাতে ওয়াটারলু ব্রিজে হঠাৎ একটা চিৎকারের সঙ্গে ঝপাং করে একটা শব্দ শোনা যায়। কনস্টেবল দৌড়ে যায় জলধারের কাছে। লোক নামিয়েও তখন তাকে পাওয়া যায়নি। পরে জল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পকেটের মধ্যে একটা খাম ছিল, তা থেকে জানা যায় তার নাম জন ওপেন্স, বাড়ি হরসামের কাছে। পুলিশের বিশ্বাস, শেষ ট্রেন ধরার জন্য ধরফর করতে গিয়ে অন্ধকারে আর জল ঝড়ে পথ হারিয়ে নদীর পাড়ে চলে যায়। সেখানেই পা ফসকে পড়ে গেল জলে। দেহ কখনো কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। চোখ তুলে শার্লক হোমসের মুখের চেহারা দেখে অবাক হয়ে গেলাম। কথা বলতে পারলাম না কিছুক্ষণ। এভাবে তাকে ভেঙে পড়তে কখনো দেখিনি আমি। তারপর আর বসে থাকতে পারল না চেয়ারে, অস্থিরভাবে পায়চারি করতে লাগলো ঘরময়। মুখ লাল, আঙুল অস্থির, ক্রমাগত হাত মুঠো করছে আর খুলছে, আর বলছে, বাঁচবার জন্য এসেছিল আমার কাছে, কিন্তু আমি তাকে মৃত্যুর হাতে তুলে দিলাম। ধরিবাজ শয়তানের দল। ব্রিজের ওপর লোক ছিল বলে ভুলিয়ে নিয়ে গেছে জলের ধারে, নদীর পাড়ে। কিন্তু কিভাবে সেটা বুঝছি না। ঠিক আছে, দেখা যাক কে হারে কে জেতে। চললাম ওয়াটসন। কোথায়? পুলিশের কাছে? পুলিশ? আমি আমার পুলিশ। সারাদিন ডাক্তার নিয়ে কাটালাম। হোমস ফিরল রাত 10টা নাগাদ। চোখ মুখ উদ্ভ্রান্ত, যেন একটা ঝোড়ো কাক। একটা শুকনো রুটি নিয়ে জলে ভিজে গিলতে লাগলো কোতকোত করে। বলল, সকালে সেই যে খেয়েছি, পেটে আর কিছু পড়েনি। খাবার কথা মনেও ছিল না। রহস্যের সমাধান হলো? অনেকটা হয়েছে। শয়তানগুলোকে কবজায় এনেছি, এবার হুমকি পাঠাবো ওদেরই রীতিতে। ওপেন্সের খুন করার বদলা এবার নেব। বলতে বলতে একটা কমলা লেবু নিয়ে খোসা ছাড়িয়ে ফেলল হোমস। কোয়ার মধ্যে থেকে 5টা বিচি নিয়ে ভরল একটা খামে। ভেতরের ভাঁজে লিখল, শাহ পাঠাচ্ছে যে কাকে। খামের মুখ এঁটে ওপরে লিখল, ক্যাপ্টেন জেমস কালহাউন, লোন স্টোর, জাহাজ সাভানা, জর্জিয়া। শুকনো হেসে বলল, জাহাজটা এসেই পাবে এই চিঠি। ওপেন্সদের মতো ওকেও ভয়ে উৎকণ্ঠায় অর্ধেক হয়ে যেতে হবে। শয়তান কথাকার। কালহাউন লোকটা কে হোমস? পালের গোদা, নাটের গুরু, চক্রান্ত এর সাঙ্গাতরাও করেছে। লজ্জায় আনবে প্রত্যেককেই। পকেট থেকে একতারা কাগজ বার করে দেখালো আমাকে। কাগজ ভর্তি কেবল নাম আর তারিখ। পুরনো ফাইল আর দলিল ঘেটে কাটিয়েছি সারাদিন। 1883 সালে জানুয়ারি আর ফেব্রুয়ারিতে পন্ডিচেরিতে নোঙর ফেলেছিল অনেকগুলো পালের জাহাজ। তার মধ্যে একটা জাহাজের নাম যুক্তরাষ্ট্রের একটা রাষ্ট্রের নাম অনুসারে, লোন স্টার। তারপর ডান্ডিতে 1885 সালের জানুয়ারিতে এই লোন স্টার নোঙর ফেলেছিল দেখে নিঃসন্দেহে হলাম। খোঁজ নিলাম লন্ডন বন্দরে। হ্যাঁ, এখানেও এসেছে লোন স্টার। তৎক্ষণাৎ গেলাম জাহাজ ঘাটায়। শুনলাম সকালে রওনা হয়েছে সাভানার দিকে, মানে দেশে ফিরেছে। অতএব টেলিগ্রাম পাঠিয়ে দিয়েছি সাভানায়। পুলিশে ওত পেতে থাকবে। কলের জাহাজে আমার এই চিঠিও ওদের পালতোলা জাহাজের আগে পৌঁছে যাবে। ক্যাপ্টেন কালহাউন আর তার 2 জন সহকারী কেবল আমেরিকার লোক, বাদ বাকি সবাই অন্য দেশের খালাসি। কাল রাতে এই 3 জন জাহাজে ছিল না, সে খবর নিয়েছি। কাজে ওপেন্সকে খুনের অপরাধে ত্রিমূর্তিকে গ্রেপ্তার জন্য পুলিশ তৈরি হয়েই থাকবে সাভানায়। কিন্তু হায়রে কপাল, নিয়তির লিখন ছিল অন্যরকম। কুচক্রী কালহাউন কোনোদিনই জানতে পারেনি তার চাইতেও
দুরন্তর এক ব্যক্তি ধরে ফেলেছে তার শয়তানি। 5টা কমলাবিচি কোনোদিন তার হাতে পৌঁছায়নি। সে বছরে সেই দামাল ঝড় সমুদ্রের বুকে যে তাণ্ডব নাচ নেচেছিল তার খপ্পর থেকে রেহাই পায়নি পালতোলা জাহাজের লোনস্টার। বিধ্বস্ত একটা খোলকে ঢেউয়ের ডগায় ভাসতে দেখা গিয়েছিল কেবল। গায়ে লেখা ছিল লোনস্টার। ধন্যবাদ। শেষ হলো দ্য 5 অরেঞ্জ পিপলের অনুবাদ 5টা কমলাবিচির ভয়ঙ্কর কাহিনী। আসসালাম।